আমরা যারা শেয়ার বাজারে বিগিনার আমাদের মনে নানা রকমের কোশ্চেন জাগে। শেয়ার বাজারটা কি খুব রিস্কি, বা শেয়ার বাজারে যদি আমরা ইনভেস্টমেন্ট করি তাহলে আমরা কত পার্সেন্ট রিটার্ন আশা করতে পারি। এছাড়াও শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদের কি অনেক বড় একটা পুঁজি নিয়ে কাজ করতে হবে, নাকি আমরা কম পুঁজিতেও শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে পারবো। এছাড়াও শেয়ার বাজারে যেই প্রসেসটা ইনভেস্টমেন্ট করার এটা কি খুব টাফ, বা এই যেই প্রসেসটা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করা এইগুলো আমরা শিখবো কিভাবে, এরকম নানা রকমের কোশ্চেন আমাদের বিগিনারদের মনে কিন্তু জাগে। আজকের ভিডিওতে এই কোশ্চেনগুলোর সঠিক উত্তরটা আমরা জেনে নেব। আগে আমাদেরকে এটা বুঝে নিতে হবে স্টক মার্কেট জিনিসটা কি। সিম্পল লজিক হচ্ছে, স্টক মার্কেট মানে হচ্ছে আমি যখনই কোনো স্টকে বা ইনভেস্ট করছি সেক্ষেত্রে আমি কোনো একটি বিজনেসে তার ছোট একটা অংশে ইনভেস্ট করছি। যদি ওই বিজনেসটির গ্রোথ হতে থাকে, ওই বিজনেসটির প্রোডাক্ট বা ওই বিজনেসটির যে সার্ভিস, এই সার্ভিস বা প্রোডাক্টের যদি সেলসে গ্রোথ হতে থাকে তাহলে কিন্তু বিজনেসটা ভালো পারফর্ম করবে এবং আমাদের যে ইনভেস্টমেন্টটা সেটাও কিন্তু একটা লং টার্ম কম্পাউন্ডিং গ্রোথ আমাদেরকে করে দেবে। কিন্তু যদি আমাদের যে বিজনেসে ইনভেস্টমেন্ট আছে সেই বিজনেসটা যদি ভালো করে সেলস গ্রোথ আনতে না পারে এবং বিজনেসটা যদি প্রপারলি নতুন অপরচুনিটিগুলোকে গ্র্যাব না করতে পারে এবং বিজনেসে যদি গ্রোথ প্যারামিটারগুলো ওয়ার্ক না করে তাহলে কিন্তু এটা একটা ফান্ডামেন্টাল বিজনেসের ডেপ্রিসিয়েশনের মতো কাজ করবে। আর যদি আমার বিজনেসে কোনো ডেপ্রিসিয়েশন চলে আসে তাহলে কিন্তু আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটাও কিন্তু ডেপ্রিসিয়েট করবে। তাহলে স্টক মার্কেট অবশ্যই রিস্কি যদি আমরা প্রপার সেটআপ বা প্রপার পড়াশোনা না করে আমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করি। তাহলে আমাকে যদি এটা বুঝতে হয় আমি কোন বিজনেসটাতে ইনভেস্ট করেছি, সেই বিজনেসটার অ্যাকচুয়াল গ্রোথ প্যারামিটারগুলো কি আছে, আর্নিংসে ক্যাটালিস্টগুলো কি আছে, আর্নিং ক্যাটালিস্টগুলোকে যদি আমরা প্রপারলি বুঝে অ্যানালাইসিস করে যদি আমরা বিজনেসটাতে ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের রিস্ক ফ্যাক্টরগুলোকে অনেকটা কমিয়ে আনতে পারবো এবং লং টার্মে কিন্তু আমরা শেয়ার বাজার থেকে পোর্টফোলিও লেভেলে কিন্তু আমরা একটা ভালো অঙ্কের প্রফিট কিন্তু জেনারেট করতে পারবো। অবশ্যই আমরা যারা বিগিনার আমাদের মাথাতে একটা কোশ্চেন আসে, আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করে আজকের দিনেই কি আমরা টাকাটাকে ডবল করে ফেলতে পারবো, বা এক মাসে কি আমরা আমাদের ক্যাপিটালটাকে 100x করে ফেলতে পারবো? পারা যায়, কিন্তু আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমি যখনই 100x এর ব্যাপারটা ভাবছি, 100x করার ব্যাপারটা ভাবছি, তখন এটাকে আমাকে মাথায় রাখতে হবে আমার রিস্কটা কতটা থাকছে। আমি যত বেশি রিটার্ন জেনারেট করতে চাইবো শেয়ার বাজার থেকে তত বেশি কিন্তু আমার কাছে রিস্কটাও কিন্তু বেড়ে যাবে। আমি যত বেশি রিটার্ন জেনারেট করতে চাইবো সমানুপাতিক হারে আমাকে কিন্তু রিস্কটাও ততটা টলারেন্ট করতে হবে। এটা কিন্তু আমাদেরকে ফার্স্টে মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রপারলি লজিক্যালি কতটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমরা রাখার চেষ্টা করবো বা কতটা রিটার্ন আশা করব। আমরা ফার্স্টেই শেয়ার বাজারে যারা ইনভেস্ট করব চেষ্টা করব আমাদের ইনফ্লেশন অ্যাভারেজে 6% রেটে বৃদ্ধি পায়। তাহলে আমি যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখি আমার যদি 1000 টাকা থাকে, এক বছর পর কিন্তু 1000 টাকার ভ্যালুটা কিন্তু 6% ইরোড করে যায়। তাহলে আমাকে ফার্স্টেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে ক্যাপিটালটা আছে সেটাকে ইনফ্লেশন থেকে প্রোটেক্ট করতে হবে। এরপরে ইনফ্লেশন থেকে প্রোটেক্ট করার পরে আমাকে কিন্তু আরো এক্সট্রা রিটার্ন জেনারেট করতে হবে যাতে আমার ওয়েলথ ক্রিয়েশনের দিকে আমি ধীরে ধীরে এগোতে পারি। তাহলে আমরা যদি দেখি শেয়ার বাজারে নানা রকমের বিজনেসেই আমরা ইনভেস্টমেন্ট করছি এবং নানা রকমের বিজনেসের রেট অফ রিটার্ন বা ইয়ারলি যে গ্রোথ ফ্যাক্টর এটা কিন্তু বিভিন্ন রেটে হয়। কোনো শেয়ার হয়তো বা কোনো বিজনেস হয়তো ইয়ারলি 10% থেকে 15% রেটে বাড়ে, কোনো বিজনেস আবার 25 থেকে 30% রেটে বাড়ে। আবার কিছু খুব ছোট স্টক যাদের হয়তো এন্ড টু এন্ড ইউজার বা এন্ড টু এন্ড ইন্ডাস্ট্রি যেটা আছে সেখানে হয়তো গ্রোথ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এরকম ছোট স্টকগুলো কিন্তু 100x রেটেও কিন্তু সেলসে গ্রোথ আনতে পারে বা আনে। সেক্ষেত্রে এইসব স্টকগুলোর কিন্তু দাম খুব শর্ট একটা টাইম স্প্যানে অনেকটা বেড়ে যেতে পারে। ফার্স্টেই আমাদেরকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমি কতটা রিস্ক মার্কেটে নিতে পারবো।
বিগিনাররা যারা আমরা আছি, আমরা কিন্তু ফার্স্টেই বেশি রিস্ক নিয়ে আমাদের ক্যাপিটালটাকে ডবল করার চেষ্টা করব না। আমরা ফার্স্টে কম রিস্ক নিয়ে কাজ করব এবং আমরা ফার্স্টেই যেটা চাইবো সেটা হচ্ছে আমরা ইনফ্লেশনটাকে কিন্তু বিট করার চেষ্টা করব এবং মিনিমাম টু মিনিমাম মার্কেট থেকে 10 to 15% কিন্তু একটা রিটার্ন ইয়ারলি জেনারেট করার চেষ্টা করব। এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকবে। আমরা যারা স্টক মার্কেটে একটা ডিম্যাট খুলে ইনভেস্টমেন্ট করা শুরু করে দিই, আমাদের মাথায় একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে আমরা কত পুঁজি নিয়ে আমরা ইনভেস্টমেন্ট শুরু করব। 1000, 5000 টাকা, 10,000 টাকা, না 1 লাখ টাকা, না 1 কোটি টাকা? কতটা পুঁজি দরকার আমাদের শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে গেলে? আজকে এই কোশ্চেনটারই আমরা সঠিক অ্যান্সারটা জেনে নেব। শেয়ার বাজারে আপনাকে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনার কাছে কতটা পুঁজি আছে সেটা বড় কথা নয়, আপনাকে দেখতে হবে আপনার যে স্টক পিকিং এর প্রপার সেটআপটা সেটা ফুল প্রুফ কিনা। যদি আপনি প্রপারলি স্টক পিকিং করতে পারেন তাহলে কিন্তু আপনি যদি কম পুঁজি নিয়েও কাজ করেন আপনি কিন্তু একটা ওয়েলথ ক্রিয়েশনের দিকে এগিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরুন আপনি 1000 টাকা করে স্টক মার্কেটে ইনভেস্টিং করছেন, সেক্ষেত্রে আপনার বন্ধু 5000 করে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছে। আপনি যদি প্রপার সেটআপ, প্রপার পড়াশোনার মাধ্যমে বিজনেসটাকে পিকিং করেন বা স্টক পিকিং করেন তাহলে একটা আপনার যে টোটাল পোর্টফোলিওটা থাকবে এই পোর্টফোলিওতে আপনি কিন্তু কোয়ালিটি স্টকগুলোকে রাখতে পারবেন। অপর সাইডে আপনার বন্ধু যে হয়তো আপনার থেকে অনেকটা বেশি ইনভেস্টমেন্ট করছে কিন্তু তার কাছে কোনো প্রপার সেটআপ নেই, সে প্রপারলি বিজনেসটা সম্বন্ধে না জেনেই বিজনেসে ইনভেস্টমেন্ট করে ফেলছে এবং বেশি রিটার্ন পাওয়ার চক্করে আমরা যেগুলোকে পেনি স্টক বলি বা লো কোয়ালিটি বিজনেস বলি, সেরকম কোনো বিজনেসে যেখানে নিউজ বেস র্যালিটা বেশি হয় এরকম কোনো বিজনেসে ইনভেস্ট করছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনার বন্ধুর যে ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু প্রপার গ্রো আপ হবে না। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনি হয়তো কম পুঁজি নিয়ে শুরু করছেন এবং একটা সার্টেন টাইমের পরে গিয়ে আমরা দেখতে পাবো যে আপনার থেকে আপনার বন্ধুর হয়তো ক্যাপিটালটা অনেকটা বেড়ে গেছে, তা সত্ত্বেও আপনার ওয়েলথ ক্রিয়েশনের যে প্রসেসটা সেটা কিন্তু বেটার এবং কোয়ালিটি দিয়ে আপনি মেনটেন করতে পারবেন। সেইখানেই আপনার বন্ধুর পুঁজি বেশি থাকলেও আপনার বন্ধু কিন্তু এই ক্ষেত্রে ওয়েলথ ক্রিয়েশনের যে কোয়ালিটি ফ্যাক্টরগুলো সেগুলো কিন্তু মেনটেন করতে পারবে না এবং আস্তে আস্তে আপনার বন্ধুর ফান্ড কিন্তু অনেকটা কমে যাবে। তাহলে পুঁজিটাই কিন্তু শেয়ার বাজারে সব থেকে বড় কথা নয়, আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যতটুকুনি অ্যামাউন্ট লাগাই না কেন শেয়ার বাজারে সেটা যেন প্রপার অ্যানালাইসিস করে প্রপার পড়াশোনা করে লাগাই। আমরা যারা বিগিনার বা এখনো শেয়ার বাজারে আমরা ইনভেস্টমেন্ট শুরু করিনি, করতে চাইছি, বাট আমাদের মাথাতে একটা কোশ্চেন যাচ্ছে শেয়ার বাজারটা কি খুব হার্ড, ইনভেস্টমেন্ট করার যে প্রসেসগুলো আছে এগুলো কি খুব শক্ত? আগে ছিল একটা সময় 90s-এ যখন আমাদের কাছে প্রপার কোনো নলেজ থাকতো না, আমরা এই নলেজগুলোকে হয়তো হাতের সামনে পেতাম না। আজকের দিনে দাঁড়িয়ে 2024-25 সালে এসে সবটাই কিন্তু আমাদের হাতের মুঠোতে, আমরা একটা ল্যাপটপ বা একটা ফোনের মাধ্যমে কিন্তু নানা রকমের ইনফরমেশন পেয়ে যাই। আজকের দিনে দাঁড়িয়ে একটা ফোন রিচার্জ করা বা একটা মুভি টিকিট বুকিং করা যতটা সোজা তার থেকেও সোজা হচ্ছে শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করা। শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাদেরকে একদম প্রথম দরকার হচ্ছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করা। আমরা যেমন আমাদের সেভিংসটাকে ব্যাংকের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্টে পুট করি, সেরকমই আমরা যে এই শেয়ারটাকে কিনবো ভাবছি তাহলে এই শেয়ারটা আমরা রাখবোটা কোথায়, কোথায় ডকুমেন্টেশনগুলো হবে, এইটা হবে হচ্ছে একটা ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে। আমরা যেমন আমাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করি সেরকমই ডিম্যাট অ্যাকাউন্টে আমরা শেয়ারটাকে কিনে স্টোর করতে পারি বা ওখান থেকে আমরা সমস্ত ডিটেলস আমরা কিন্তু জানতে পারি। তাহলে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন কিন্তু ফার্স্টে আমাদেরকে করতে হবে। এবার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নিলাম বলেই যে আমি একজন ভালো ইনভেস্টর হয়ে গেলাম তার কোনো মানে নেই, এরপরে আমাদেরকে আস্তে আস্তে স্টাডি পার্টের দিকে ঢুকতে হবে। আমি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার পর
কি কিনবো, কখন কিনবো, এই সব পার্টগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই যে শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য যে আমাদেরকে পড়াশোনাগুলো করতে হয়, ফার্স্ট হচ্ছে আমাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা আমাদেরকে ভালো করে জানতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট বা ওয়েলথ ক্রিয়েশনের দিকে এগোতে পারবো, এবং টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমাদেরকে কিন্তু প্রপারলি শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের শর্ট টার্ম একটা আর্নিং বা একটা শর্ট টার্ম ক্যাপিটালকেও কিন্তু আমরা একটা কম্পাউন্ডিং এ কিন্তু আমরা রিটার্ন জেনারেট করাতে পারি। তাহলে আজকে আমরা ফান্ডামেন্টালি কি করে একটা স্টককে পিক করব, বা কি করে একটা স্টকের পিকিং করার জন্য আমাদের মেন ফ্যাক্টরগুলো দেখতে হবে, সেগুলো আমরা জেনে নেব। ফার্স্টেই আমরা এরকম একটা উইন্ডো পেয়ে যাব। এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইনভেস্টিং কা সার্চ ইঞ্জিন। তাহলে এই টিকার ফিনোলজি হচ্ছে একটা স্ক্রিনার, যেখান থেকে আমরা যে কোনো বিজনেসের ফান্ডামেন্টাল যে এসেনশিয়াল ডাটাগুলো, যেগুলো আমাদের একটা বিজনেস অ্যানালাইসিস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা পেয়ে যাব। এখানে ধরুন আমি আজকের দিনে দাঁড়িয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে চাইছি, তাহলে এখানে আমরা রিলায়েন্স সম্বন্ধে সার্চ করে নেবো। এই সার্চ বার যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা সার্চ করে নেবো। এখানে যখনই আমি রিলায়েন্স লিখছি, দেখুন ড্রপ ডাউনে একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি বলে চলে এলো। আমি যখনই এটাতে ক্লিক করব, এখানে আমরা রিলায়েন্সের প্রপার যা যা ফান্ডামেন্টাল ডাটা দরকার, আমাদের প্রত্যেকটা ডাটাই আমরা কিন্তু এখানে পেয়ে যাব। এবার আমি একটুখানি এইটাকে দেখানোর চেষ্টা করি আমরা এখানে কি কি পাচ্ছি। ফার্স্টেই যেটা আমরা টিকার ফিনোলজিতে পাবো, সেটা হচ্ছে কোম্পানি এসেনশিয়াল প্যারামিটার, যেগুলো আমাদের একদম ফার্স্টে কোম্পানিটা সম্বন্ধে জানার জন্য যা যা দরকার, প্রত্যেকটা ডাটা সেট আমরা এখান থেকে পেয়ে যাই। এরপরে যখনই আমরা একটুখানি স্ক্রল করব, আমরা দেখতে পারবো কোম্পানির যে যে ব্র্যান্ড গুলো কোম্পানি কাজ করছে, সেই ব্র্যান্ড সম্বন্ধে আমরা এখানে একটা ধারণা পেয়ে যাব। এরপরে আমরা আরো স্ক্রল ডাউন করি, এখানে কিছু পিয়ার্স এর ডাটা পেয়ে যাব, যেমন কোম্পানির যারা যারা কম্পিটিটর, তাদের সম্বন্ধে আমরা কিন্তু এখানে কোম্পানি সম্বন্ধে এসেনশিয়াল যেসব ডাটাগুলো ফান্ডামেন্টালি, সেই ডাটা সেট গুলো আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাব। ওকে, এরপর যদি আমরা দেখি, এখান থেকে আমরা শেয়ার হোল্ডিংস প্যাটার্ন পেয়ে যাব। আমরা এখানে প্রোমোটারের পার্সেন্টেজ কত আছে, এফআইআই ডিআইআই কেমন পার্সেন্টেজ ইনভেস্টমেন্ট করে রেখেছে, সাথে পাবলিক ইনভেস্টমেন্ট কতটা পোর্শনে আছে, সমস্ত ডাটাটাই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকার আমাদের জন্য, একটা বিজনেস অ্যানালাইসিস করতে গেলে তিনটে স্টেটমেন্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্যালেন্স শিট, একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে এখানে ফার্স্টেই আমরা যেটা পাচ্ছি, সেটা হচ্ছে কোয়ার্টারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। সেকেন্ড পাচ্ছি হচ্ছে আমরা ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। তারপরে আমরা ব্যালেন্স শিটের ডাটা পেয়ে যাব। থার্ড আমরা পাবো হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই তিনটে স্টেটমেন্ট কিন্তু একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্টেটমেন্টের মাধ্যমেই কিন্তু আমরা একটা কোম্পানির বা একটা বিজনেসের কোয়ালিটিটাকে বুঝতে পারি। এরপরে যদি আমরা আরো দেখি, আমরা এখান থেকে কর্পোরেট অ্যাকশন সম্বন্ধে কিন্তু ধারণা পেয়ে যাব। কোম্পানি ডিভিডেন্ড কবে কবে পেমেন্ট করেছে, বোনাস কবে কবে ইস্যু করেছে, রাইটস কবে কবে দিয়েছে, বা স্প্লিট অ্যানাউন্সমেন্ট কবে কবে করেছে, সমস্ত ডাটাটাই কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই যে কোনো কোম্পানির সম্বন্ধে। এরপরে যদি আমরা যাই, এখান থেকে আমরা আরো তিনটে প্যারামিটারস পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট পেয়ে যাচ্ছি বা ফাইনাল অ্যাকাউন্টস পেয়ে যাচ্ছি, আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো পিডিএফ ফর্মে। সেকেন্ড হচ্ছে রেটিং অ্যান্ড রিসার্চ রিপোর্ট পেয়ে যাই। আচ্ছা, রেটিং অ্যান্ড রিসার্চ রিপোর্ট কিন্তু একটা কোম্পানি সম্বন্ধে ডিপ নলেজ পাওয়ার জন্য কিন্তু খুব জরুরি। কিছু কিছু রেটিং কোম্পানি আছে, যেমন কেয়ার, আইসিআরএ, ক্রিসিল, এরা যে কোনো কোম্পানির কিন্তু একটা রেটিং রিপোর্ট জেনারেট করে। এই রেটিং রিপোর্ট থেকে কিন্তু আমরা অনেকটা ডিপ নলেজ পাই যে কোনো বিজনেস সম্পর্কে। এরপরে হচ্ছে কোম্পানি প্রেজেন্টেশন, যেটা আমরা দেখতে পাচ্ছি, এটার আন্ডারে কিছু কনকল থাকে কোম্পানির, কিছু প্রেজেন্টেশন থাকে কোম্পানির। তাহলে এই কনকল বা প্রেজেন্টেশন থেকে আমরা মেনলি
যেটা পাই সেটা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল থেকে কোম্পানির মধ্যে কি কি অ্যানাউন্সমেন্ট হচ্ছে এবং ম্যানেজমেন্ট লেভেল থেকে কোম্পানির ভবিষ্যতের জন্য কি কি সম্ভাবনা তৈরি হচ্ছে সেই সব নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট আলোচনা করে। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি বিজনেসের মধ্যে কি কি আর্নিং ক্যাটালিস্ট গুলোকে ডেভেলপ করার চেষ্টা করছে সেই সব সম্বন্ধে কিন্তু আমরা ডিটেলে জানতে পারি এই কোম্পানি প্রেজেন্টেশনের আন্ডার থেকে, কোম্পানি প্রেজেন্টেশনের মাধ্যমে। এরপরে যদি আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে আমরা কোম্পানি সম্বন্ধে কিছু নিউজ আমরা পেয়ে যাব এবং এরপরে যদি আমরা আরেকটু স্ক্রল ডাউন করি তাহলে আমরা এখানে কোম্পানি সম্বন্ধে কিন্তু একটা ব্রিফ ডাটা পেয়ে যাব, কোম্পানির ইতিহাস সম্বন্ধে একটা ডাটা পেয়ে যাব, কোম্পানির বিজনেস মডেল সম্বন্ধে ডাটা পেয়ে যাব, কোম্পানির কি কি বিজনেস এরিয়া আছে এইসব ডাটাগুলো এখান থেকে আমরা পেয়ে যাব, বা কোম্পানির কিছু মাইলস্টোন, কিছু অ্যাওয়ার্ড, এইসব ডাটা আমরা এই টিকার ফিনোলজি থেকে পেয়ে যাব। আমরা পরবর্তী ভিডিওতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা অ্যাকচুয়ালি কিভাবে করব, অ্যাপ্লাই করব সেটা নিয়েও আমরা ডিটেলস ভিডিও করব। আজকে জাস্ট আমরা জানলাম একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য ডাটা সেটগুলোকে আমরা টিকার ফিনোলজির মাধ্যমে কিভাবে দেখতে পারি। তাহলে আজকের ভিডিওতে আমরা একদম বিগিনার লেভেলে নানা রকমের যে কোশ্চেনগুলো আমাদের মাথায় আসে এবং ভ্যালিড কোশ্চেন যেগুলোর হয়তো প্রপার গাইডেন্স আমরা বিগিনার লেভেলে পাই না, সেই কোশ্চেনগুলোর প্রপার আমি কিন্তু একটা বিশ্লেষণ করার চেষ্টা করলাম এবং একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করলাম এবং সাথে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করব এবং ফান্ডামেন্টাল ডাটাগুলো কিভাবে পাবো সেটার একটা কিন্তু আমরা টিকার ফিনোলজির মাধ্যমে দেখলাম। এর পরবর্তী ক্ষেত্রে আমি ফান্ডামেন্টাল ভিডিও নিয়ে আরও ডিটেলসে অ্যানালাইসিস করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই, এবং আপনারা কমেন্ট করে এটাও জানাবেন পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো আনবো কোন টপিকের ওপর আনলে আপনাদের সুবিধা হবে, আপনাদের আরও নলেজটা আমরা বাড়াতে পারবো। এবং আমাদের আইডিয়াস ট্রেডিং প্ল্যাটফর্মের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।